ব্যাংকে টাকা রেখে নিশ্চিন্তে সুদ পাওয়ার যে ভরসা, সেই ফিক্সড ডিপোজিট বা এফডি আবার নতুন করে আলোচনায়। কারণ সুদের হার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এখনই কি বাড়বে, না কিছুদিন অপেক্ষা করতে হবে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি তাদের মনিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট 5.25%ই অপরিবর্তিত রেখেছে। এই সিদ্ধান্তের পরেই প্রশ্ন উঠছে, এফডির সুদের হার কি বাড়বে, না একই জায়গায় থাকবে? বিশেষজ্ঞরা বলছেন, এখনই বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম, তবে আগামী কয়েক মাসে পরিস্থিতি বদলাতে পারে। কারণ আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে পশ্চিম এশিয়ার উত্তেজনা এবং মুদ্রাস্ফীতির চাপ, এই দুইই ভবিষ্যতে সুদের হার বাড়ানোর দিকে ঠেলে দিতে পারে। এবার দেখে নেওয়া যাক বর্তমানে কোন কোন সরকারি ব্যাংকে এফডিতে সবচেয়ে বেশি সুদ মিলছে। 1 বছরের এফডির ক্ষেত্রে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক দিচ্ছে প্রায় 6.50% সুদ, যা এই তালিকায় সবচেয়ে বেশি। এরপর রয়েছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া 6.30%। ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই তিনটি ব্যাংক প্রায় 6.25% হারে সুদ দিচ্ছে। 3 বছরের এফডিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দুটোই প্রায় 6.30% সুদ দিচ্ছে। ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া এবং কানাড়া ব্যাংক, এদের সুদের হার প্রায় 6.25%। 5 বছরের এফডির ক্ষেত্রে ব্যাংক অফ বরোদা দিচ্ছে প্রায় 6.30%। এরপর রয়েছে কানাড়া ব্যাংক 6.25%। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দুটোই প্রায় 6.10%। আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দিচ্ছে প্রায় 6.05% সুদ। এখানে একটা বিষয় পরিষ্কার, সরকারি ব্যাংকগুলোর মধ্যে সুদের হার খুব বেশি পার্থক্য নেই, কিন্তু ছোট ফাইন্যান্স ব্যাংক বা কিছু প্রাইভেট ব্যাংক তুলনামূলক বেশি সুদ দিয়ে গ্রাহকদের আকর্ষণ করার চেষ্টা করছে। এবার প্রশ্ন, এফডির সুদের হার ঠিক কিভাবে নির্ধারিত হয়? অনেকে ভাবেন শুধু রেপো রেটের উপর নির্ভর করে এফডির সুদ বাড়ে বা কমে, কিন্তু বাস্তবে বিষয়টা আরও জটিল। প্রথমত, ব্যাংকের কাছে কত টাকা আছে, অর্থাৎ লিকুইডিটি বা নগদ পরিস্থিতি। দ্বিতীয়ত, মুদ্রাস্ফীতি কতটা বাড়ছে বা কমছে। তৃতীয়ত, সরকারি বন্ড বা জিসেকের ইয়েল্ড কত। চতুর্থত, অন্যান্য সেভিং স্কিম যেমন পোস্ট অফিস বা ছোট সঞ্চয় প্রকল্পের সুদের হার কত। এই সব কিছুর মিলিত প্রভাবেই ব্যাংক এফডির সুদের হার ঠিক করে। 2025 সালে আরবিআই মোট 125 বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছিল। তার প্রভাব পড়েছিল এফডির ওপর, সুদের হার কমে গিয়েছিল। কিন্তু 2026-এ এসে আরবিআই সেই রেট স্থির রেখেছে, ফলে এফডিতেও আপাতত স্থিতিশীলতা দেখা যাচ্ছে। তবে আন্তর্জাতিক পরিস্থিতি এখন বড় ফ্যাক্টর হয়ে উঠছে। ইসরায়েল ইরান সংঘাতের কারণে জ্বালানি ও পরিবহন খরচ বাড়ছে, যার প্রভাব মুদ্রাস্ফীতিতে পড়তে পারে। আর মুদ্রাস্ফীতি বাড়লে আরবিআই আবার সুদের হার বাড়াতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে এফডিতেও। এখন সাধারণ বিনিয়োগকারীদের জন্য কি করা উচিত? যদি আপনি নিরাপদ বিনিয়োগ চান, তাহলে এফডি এখনও একটি ভরসাযোগ্য মাধ্যম। তবে দীর্ঘমেয়াদী এফডি করার আগে সুদের ট্রেন্ড দেখে নেওয়া ভালো। ছোট মেয়াদী এফডি করে পরে রিনিউ করার অপশন রাখা যেতে পারে। সিনিয়র সিটিজেন হলে অতিরিক্ত সুদের সুবিধা নেওয়া উচিত। আসলে এখনই এফডির সুদের হার খুব একটা বাড়ছে না, কিন্তু ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় সময়কাল ও বাজার পরিস্থিতি দুটোই মাথায় রাখা জরুরি। এফডি এখনও নিরাপদ, কিন্তু স্মার্ট সিদ্ধান্তই এনে দিতে পারে বেশি রিটার্ন। আপনি কি এসআইপি শুরু করতে চান, কিন্তু বুঝতে পারছেন না মাসে কত টাকা দিলে ভালো রিটার্ন পাবেন? অনেকে ভাবে কম টাকা দিলে কি লাভ হবে, আবার কেউ ভাবে বেশি না দিলে এসআইপি কাজই করবে না। আপনার জন্য আইডিয়াল এসআইপি অ্যামাউন্ট কত, ইনকাম অনুযায়ী কত ইনভেস্ট করা উচিত, আর কিভাবে ছোট টাকা দিয়েও বড় ফান্ড তৈরি করা যায়? এসআইপি এ কত টাকা দেওয়া উচিত? আপনার আয়ের 20% এসআইপি এ ইনভেস্ট করুন। এটাকে বলা হয় 50:30:20 রুল। 50% প্রয়োজনীয় খরচ, 30% লাইফস্টাইল পার্সোনাল, 20% সেভিংস ইনভেস্টমেন্ট। ধরুন আপনার মাসিক আয় 50,000 টাকা, তাহলে এসআইপি আইডিয়ালি হবে 10,000 টাকা। আর যদি আয় 1 লাখ টাকা হয়, এসআইপি হতে পারে 20,000 টাকা। কিন্তু বিগিনার্স কি করবেন? সবাই একদিনে 10,000 দিয়ে শুরু করতে পারে না, তাই শুরু করুন ছোট থেকে। 500, 1000, এমনকি 100 দিয়েও শুরু করা যায়। গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যামাউন্ট না, কনসিস্টেন্সি। সবচেয়ে বড় ভুল, অনেকে ভাবে বেশি টাকা না দিলে লাভ নেই। এটা পুরো ভুল। এসআইপি এ ম্যাজিক আসে টাইম প্লাস কম্পাউন্ডিং থেকে। গোল বেসড এসআইপি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি কেন ইনভেস্ট করছেন?
বাড়ি, রিটায়ারমেন্ট, এডুকেশন। ধরুন আপনার লক্ষ্য 15 বছরে 50 লাখ, তাহলে মাসে প্রায় 25,000 থেকে 30,000 টাকা এসআইপি লাগতে পারে। তাই গোল ক্লিয়ার না থাকলে এসআইপি প্ল্যান ইনকমপ্লিট। কটা ফান্ডে এসআইপি করবেন? আইডিয়াল 5 থেকে 8টা ফান্ড, কিন্তু মনে রাখবেন ওভারল্যাপ যেন না হয়। আইডিয়াল পোর্টফোলিও স্ট্রাকচার: লার্জ ক্যাপ স্টেবল, মিড ক্যাপ গ্রোথ, স্মল ক্যাপ হাই রিস্ক হাই রিটার্ন, ফ্লেক্সি ক্যাপ ব্যালেন্সড। প্রতি ক্যাটাগরিতে 1 থেকে 2টো ফান্ড যথেষ্ট। বেশি ফান্ডের সমস্যা, যদি 10 থেকে 15টা ফান্ড রাখেন, একই স্টক বারবার কিনছেন, রিটার্ন ডিলিউট হচ্ছে, ট্র্যাক করা কঠিন হয়। তাই স্মার্ট ইনভেস্টর কম ফান্ড রাখে। এসআইপি চালাতে গিয়ে কমন মিস্টেকস: মাঝপথে এসআইপি বন্ধ করে দেওয়া, মার্কেট ডাউন হলে ভয় পাওয়া, শর্ট টার্ম রেজাল্ট আশা করা। এসআইপি হচ্ছে লং টার্ম ডিসিপ্লিন। সেট আপ এসআইপি গেম চেঞ্জার। প্রতি বছর এসআইপি 10% বাড়ান, যেমন ইয়ার 1 5,000, ইয়ার 2 5,500, ইয়ার 3 6,000। এতে ফাইনাল কর্পাস অনেক বড় হয়। একটা গুরুত্বপূর্ণ কথা, এসআইপি অ্যামাউন্ট ফিক্সড না, এটা ডিপেন্ড করে আপনার ইনকাম, আপনার গোলস, আপনার রিস্ক ক্যাপাসিটি। স্মার্ট স্ট্র্যাটেজি হলো ছোট থেকে শুরু করুন, নিয়মিত চালান, বছরে বাড়ান, লং টার্ম ধরে রাখুন। এসআইপি এর সাকসেসের ফর্মুলা খুব সিম্পল: কনসিস্টেন্সি প্লাস টাইম প্লাস রাইট অ্যামাউন্ট ইকুয়াল ওয়েলথ ক্রিয়েশন। আপনি 500 দিয়ে শুরু করতে পারেন, কিন্তু থামবেন না, কারণ আজ আপনার সামান্য বিনিয়োগ ভবিষ্যতে বড় দিশা দেখাতে পারে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।